একটা সময় পর্যন্ত আমরা লোকিকে টনির জায়গায় কল্পনা করতে পারতাম না, আর টনিকে ডক্টর ডুমের জায়গায় দেখাও পসিবল ছিল না। কিন্তু সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো এটি, তুমি না চাইলেও সে তোমাকে এমন সিচুয়েশনের মধ্য দিয়ে নিয়ে যাবে যেখান থেকে তুমি একজন হিরো থেকে ভিলেনে এবং একজন ভিলেন থেকে হিরোতে পরিণত হয়ে যেতে পারো। আর এমন এক্সপিরিয়েন্সের সাথেই আমরা বড় হয়েছি। এটা যেমন তিতা, একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে যে একই সঙ্গে এটা এক সুন্দর সত্যও বটে। কারণ এর জন্যই আমাদের ভেতরে এক ড্রামাটিক চেঞ্জ চলে আসে। যখন এমন সিচুয়েশন আমরা মুভিতে দেখি, তখন আমরা সেই ক্যারেক্টারের সাথে আরও বেশি রিলেট করতে শুরু করি। আর এই কারণেই তো আমরা ভিলেনদের পছন্দ করতে শুরু করি। থ্যানোস, জোকার, লোকি এরা আসলে একাকিত্বের সাথেই যুক্ত। শুরুর দিকে এরা সবাই একসময় হিরোই ছিল, কিন্তু পরিস্থিতির কারণে তাদের ভিলেন হতে হয়েছিল। আচ্ছা, লোকি কি ভুল ছিল যখন সে বলেছিল থর কখনোই অ্যাসগার্ডের রাজা হওয়া উচিত ছিল না? যদি লোকিকে কিংডম দেওয়া হতো, তাহলে সে থরের থেকেও ভালোভাবে হেলা আর থ্যানোসের হাত থেকে তার অ্যাসগার্ডকে বাঁচাতে পারত। এমনকি লোকির দৃষ্টিতে অ্যাসগার্ডের সবচেয়ে বড় শত্রু ছিল থর নিজেই। যদি লোকিকে একটা সুযোগ দেওয়া হতো, তাহলে সেই কথাটা প্রুভ করে দেখাতো। কিন্তু এখানে সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো লোকি এটা কিভাবে করত এবং লোকি কেন ঠিক ছিল। আর যদি লোকি শুরু থেকেই অ্যাসগার্ড পেয়ে যেত, তাহলে এমসিইউ এর ফিউচারে যে বিপদগুলো আসছিল সেগুলো থেকে কি সে এটাকে বাঁচাতে পারত? এক এক করে আমরা এই সব বিষয় নিয়েই কথা বলবো এবং প্রমাণ করব যে লোকি সঠিক ছিল। নিয়মিত ভিডিও এনজয় করেও চ্যানেলকে অনেকেই আনসাবস্ক্রাইব করে রেখেছো। দয়া করে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো গড লোকি। দিন দিন চ্যানেলের রিচ একটু কমে যাচ্ছে, তাই একটু সাপোর্ট দিয়ে দাও। আর কথা না বাড়িয়ে মূল কনটেক্সটে আসছি ইন্ট্রোর পর। এখন পর্যন্ত আমরা লোকির যত গল্প দেখেছি সেখানে সে বারবার ফেল হয়েছে। নর্স মিথোলজি এবং এমসিওতে মনে হয় যেন লোকি কোনো টাইম লুপে আটকে আছে, আর লোকি সিরিজও এই বিষয়টা প্রমাণ করে। অন্যদিকে নর্স মিথোলজিতে র্যাগনারক এমন একটি ইভেন্ট ছিল যেখানে অ্যাসগার্ড ধ্বংস হয়ে যায় আর তারপর লোকির পুনর্জন্ম হয়। সেখান থেকেই অ্যাসগার্ডেরও পুনর্জন্ম হয়, বাকি সব ক্যারেক্টার ফিরে আসে এবং সব কিছু আবার লুপে চলতে শুরু করে। এমসিইউতেও একই ব্যাপার ঘটেছে, কিন্তু লোকি সিরিজ লোকির ক্যারেক্টারকে এখান থেকে সম্পূর্ণ বদলে দিয়েছে, যা লোকির জন্য নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। শুরুর দিকে যখনই গড অফ মিসচিফ কোথাও ইন্টারফেয়ার করেছে, তখনই সে ভিলেন হয়ে গিয়েছে। যেসব ক্যারেক্টার্সদের সাথে তার ক্ল্যাশ হয়েছে তারা হিরো হয়েছে, আর লোকি পেয়েছে ভিলেনের তকমা। শুরুর দিকে লোকি যত কাণ্ড করেছে তার পিছনে শুধু একটি কারণ ছিল, কারণ তার মন ছিল এক শিশুর মতো, শুধু শরীরটা বড় মানুষের মতো হয়ে গিয়েছিল। থর 1-এ লোকি তার পাওয়ার্স দেখিয়েছিল কিন্তু ভুল করে ফেলেছিল এবং নিজের মৃত্যুর নাটক করেছিল। তারপর সে অ্যাভেঞ্জার্সে ফিরে আসে। এখানে সে অ্যাগেইন নিজের পাওয়ার্সের ড্রামা দেখায় এবং আবার একটি ভুল করে ফেলে। এই ভুল লোকিকে নিয়ে যায় তার পরবর্তী যাত্রায় থর ডার্ক ওয়ার্ল্ডে, আর এই কারণেই তার মা ফ্রিগার মৃত্যু হয়। সব কিছু ঠিক করার চেষ্টায় সে আবার নিজের মৃত্যুর নাটক করে। তারপর র্যাগনারকে সে ফিরে আসে এবং এখানেও সে ভুল করে, যার কারণে ইনফিনিটি ওয়ারে সে থ্যানোসের হাতে মারা যায়। যাই হোক, ভুল করা যেন লোকির নীতিই ছিল, যার কারণে অন্য চরিত্ররা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। লোকি সিরিজের 5th এপিসোডে কিড লোকি এই প্রশ্নের উত্তরও দেয়। সে বলেছিল যখনই আমাদের মধ্যে কেউ বদলানোর সাহস করে তখন তাকে এখানে অর্থাৎ ভয়েডের জন্য ফেলে দেওয়া হয়। মানে টিভিএই প্রতিটি লোকিকে তাদের মতো হতে দিচ্ছিল না। কিন্তু মজার বিষয় হলো টিভিএই এখন এমন একটি রিজন যার জন্য এখন লোকি তা হয়ে উঠেছে যা সে সবসময় হতে চেয়েছিল। প্রেজেন্ট টাইমে লোকির এজ থরের থেকে অনেক বেশি, কিন্তু যখন আমরা প্রথম লোকিকে দেখি সে ছিল এক শিশু, জেদি, একগুঁয়ে এবং অ্যাটেনশনের ক্ষুধার্ত। কিন্তু এখানে আসল ভুলটা ছিল ওডিনের, কারণ তার বড় মেয়ে হেলা ওডিনের অতিরিক্ত ভালোবাসার কারণেই বিগড়ে গিয়েছিল। আর ওডিন চায়নি যে সেম ইম্প্যাক্ট থর আর লোকির মধ্যে দেখা যাক। এই কারণেই থর এবং লোকির উপর ওডিনের সব সময় সন্দেহ ছিল, যেন তারা ফিউচারে হেলার মতো না হয়ে পড়ে। শুরুর দিকে থর এক বিগড়ে যাওয়া বাচ্চার মতো আচরণ করত,
আর ওডিন লোকিকে প্রায় সম্পূর্ণভাবেই উপেক্ষা করত। এটা যেন এক ধরনের পলিটিক্যাল টুল ছিল, যেখানে ওডিন থর আর লোকিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে বড় করেছেন। এর ফলে লোকির ভিতরে শত্রুতা জন্ম নেয় এবং সে তার বাবার মনোযোগ নিজের দিকে টানতে শুরু করে। এর রেজাল্ট হলো থর আর লোকির মধ্যে কোনো ইমোশনাল চেঞ্জ হয়নি। তারা সবসময় সেই শিশুটির মতোই ছিল যেমন তারা ছোটবেলায় ছিল। এই কারণেই থর ওয়ানে তাদের দেখে মনে হয় তারা যেন এখনও টিনেজার ছেলে। লোকি সিফের চুল কেটে দিয়েছিল যাতে সে সিফের অ্যাটেনশন নিজের দিকে আনতে পারে। বিশেষ করে লোকির সব কাজেরই উদ্দেশ্য ছিল সে শুধু অ্যাটেনশন পেতে চাইতো। টনি এই বিষয়টা নোটিস করেছিল এবং অ্যাভেঞ্জার্সে সে এটা ক্লিয়ারলি বলেছিল লোকি অডিয়েন্স চায়, ভিড় চায়। আর এই কারণেই লোকি এখানে ফেল হয়েছিল। যখনই লোকি কিছু পেতে চেয়েছে তখন ইউনিভার্স তার কাছ থেকে সেই জিনিসটাও কেড়ে নিয়েছে যা তখন তার কাছে ছিল। কিন্তু যখন লোকি কিছু দিতে প্রস্তুত হলো তখন পুরো মাল্টিভার্স তার অধীনে চলে গেল। লোকির এই আচরণটাও নোটিস করলে দেখবে যখন তার কাছে টেজারেক্ট ছিল তখন সে সব সুপার হিরোকে একসাথে হারাতে পারত, কিন্তু সে এক এক করে প্রত্যেক সুপার হিরোর সাথে খেলছিল এটা প্রমাণ করার জন্য যে সে সবার থেকে সেরা। আসলে লোকি শুধু তার বাবার চোখে নিজেকে প্রমাণ করতে চাইছিল যে সেও গুরুত্ব বহন করে। কিন্তু যদি ওডিন আর লোকি সম্পর্ক দেখি তাহলে দেখা যায় যে ওডিন সবসময় লোকিকে একা রেখেছিল, বারবার তাকে ইগনোর করা হয়েছে, এমনকি সে তার বাবার সামনে কিছু বলতেও পারতো না। এই কারণেই থর র্যাগনারকে যখন লোকি ওডিনের জায়গা নেয় তখন সে এই বিষয়টা ঠিক করার চেষ্টা করে। সে নিজের জন্য একটা স্ট্যাচু বানায় যাতে অ্যাসগার্ডবাসীরা দেখে যে ওডিন লোকিকে কত ভালোবাসে। সাথে একটি নাটকও ছিল যেখানে ওডিন লোকির প্রশংসা করছে। এই পুরো আয়োজন করা হয়েছিল যাতে মানুষের দৃষ্টিভঙ্গি লোকির প্রতি বদলায় এবং সবাই যেন বুঝতে পারে যে লোকিও ইম্পর্টেন্স রাখে। আরেকটি বিষয় হলো যখন আমরা প্রথম লোকিকে দেখেছিলাম তখন আমাদের মধ্যে তার জন্য কোনো সহানুভূতি জন্মায়নি, কিন্তু যখন লোকি সিরিজ কমপ্লিট হলো এবং আমরা লোকির পুরো ক্যারেক্টার আর্ক চেঞ্জ হতে দেখলাম তখন মনে হয় লোকির সাথে সত্যিই ইনজাস্টিস হয়েছিল। র্যাগনারক ইভেন্ট যা অ্যাসগার্ডের ধ্বংসের ভবিষ্যৎবাণী ছিল, এখানে লোকি আর থর জানতো যে সব অ্যাসগার্ডিয়ান মারা যাবে। তবুও লোকি এখানে আসে এক দুর্দান্ত এন্ট্রি নিয়ে এবং বলে তোমাদের বাঁচাতে যে এসেছে সে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যদি লোকি একটু হলেও ভালোবাসা আর গাইডেন্স পেত তাহলে সে অ্যাসগার্ডের জন্য একজন ওর্দি কিং হতে পারত, এমনকি ওডিন আর থরের থেকেও অনেক ভালো। লোকি অ্যাসগার্ডের জন্য প্রয়োজনীয় ছিল যার মাধ্যমে অ্যাসগার্ডের উদ্ধার হতে পারত। ওডিন যখন থরকে রাজা হিসেবে বেছে নেয় তখন এর পিছনে কোনো রিজন ও লজিক দেওয়া হয়নি, জাস্ট থর বড় ছেলে হওয়ার কারণে তাকে রাজা ঘোষণা করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে ওডিনের মুখেও হেজিটেন্সি প্রকাশ পায়, কারণ তখন থরও ছিল অল্প বয়সী, যে কিনা অ্যারোগেন্স, ইম্পালসিভ এবং যে কোনো ক্ল্যাশের জন্য রেডি। লোকি এটা বুঝে গিয়েছিল, তাই সে এখানে একটি গেম খেলা শুরু করে, থরকে পাঠিয়ে দেয় আর্থে। এবং আরেকটা বিষয় হলো লোকি যতই থরকে হেট করুক সে চাইলে তখনই থরকে মেরে ফেলতে পারত যখন থর পাওয়ারলেস হয়ে আর্থে ঘুরছিল, কিন্তু লোকি শুধু তাকে শিক্ষাই দিয়েছিল। আর সে ভিলেন হওয়া সত্ত্বেও কখনো নিজের মানুষের প্রাণ নিতে চায়নি। আরেকটি বিষয় হলো থরকে তার লাইফে কোনো কিছু অ্যাকুইজিশনের জন্য তেমন পরিশ্রম করতে হয়নি, সে শুধু নিজের ইচ্ছে মতো এখানে ওখানে ব্যাটেলে ফাইট করেছে। কিন্তু লোকি যে সিংহাসন পাওয়ার জন্য এত কিছু করেছে, লড়াই, ষড়যন্ত্র, এই সব কিছু তাকে ইচ্ছা করেই করতে হয়েছে, তবুও এতে লাভ হয়েছে থরেরই। ওডিন তাকে পৃথিবীতে পাঠিয়েছিল যাতে সে নম্র এবং নিজের ইগোকে কন্ট্রোল করতে শিখে, এবং আমরা থরের প্রথম মুভিতেই সেটা দেখেছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে লোকির কাছে অনেক ভালো ট্যাকটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ব্রেন আছে। যেমন ইনফিনিটি ওয়ারে যখন সে থ্যানোসের কাছে যায় তখন সে তার ছুরি দিয়ে থ্যানোসের গলায় লক্ষ্য করেছিল, আর যদি তখন ইনফিনিটি স্টোনস না থাকতো তাহলে লোকি প্রায় থ্যানোসের গলা কেটেই ফেলতো। সোজা কথা বললে লোকি ডিল করতে জানে, সে থরের মতো না যে প্রথমেই অ্যাকশন নেয়। যখন হেলা, থর আর লোকির সামনে ছিল
তখন লোকি কথার মাধ্যমে ডিল করা ট্রাই করছিল, কিন্তু থর অ্যাকশন পছন্দ করে। সে সরাসরি মিওনিয়র থ্রো করে হেলার দিকে। যদি লোকি একটু সুযোগ পেত এবং সে তার বেস্ট ফর্মে পৌঁছাতো, তাহলে সে অ্যাসগার্ড রুল করত। যখন থ্যানোস আক্রমণ করত, তখন সে নিজের মানুষদের একত্র করে ফেলতো এবং বাকি ইনফিনিটি স্টোনস রক্ষা করার জন্য একটি টিম বানাতো। ডক্টর স্ট্রেঞ্জ, লোকি, থর এরা আগে থেকেই একসাথে কাজ করত এবং এখানে আর্থে একটা টিম ফর্ম হতো। আর লোকি এমনি যথেষ্ট ক্লেভার ছিল যে সে আগেই ইনফিনিটি স্টোনসের অবস্থান খুঁজে বের করত। এর একটি এক্সাম্পল দেখতে চাইলে হি হু রিমেইনস, সিলভি এবং লোকির কনভারসেশন দেখা যায়। সিলভি সেখানে হিটেড এবং ইমোশনাল হয়ে যায় এবং শুধু হি হু রিমেইন্সকে মারতে চায়, কিন্তু লোকি এখানে পরিস্থিতির গভীরতা বোঝার চেষ্টা করে। লোকি ইমোশনস দিয়ে রুল করতে চায় না, বরং সতর্কতার সাথে বিষয়টি খেয়াল রাখে। যখন হি হু রিমেইন্স বলেছিল যে যদি সে না থাকে তাহলে স্যাক্রেড টাইমলাইনও থাকবে না এবং ইনফিনাইট ডেঞ্জার সামনে চলে আসবে, লোকি এই বিষয়টা বুঝেছিল। কিন্তু সেখানে আরেক লোকি অর্থাৎ সিলভিও উপস্থিত ছিল, যে প্রচুর অ্যাঙ্গার ছিল। এই বোঝাপড়ায় দুই লোকিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করায়। তবুও লোকি বারবার নিজেকে প্রমাণ করেছে এবং লোকি সিজন 2 এর শেষ এপিসোডে সে এটা প্রমাণও করে, সেই একমাত্র যে মাল্টিভার্সের প্রতিটি টাইমলাইন ধরে রেখেছে। গড অফ স্টোরিজ যে একসময় গড অফ মিসচিফ ছিল, এখন যদি আমি এই পুরো গল্পটাকে বড় দৃষ্টিতে দেখি, তাহলে লোকিকে নিয়ে আমার ধারণা হলো স্যাক্রেড টাইমলাইনে প্রতিটি লোকিকে রাখা হয়েছিল এবং তাকে যে লাইফ দেওয়া হয়েছিল সেখানে তাকে শুধু সিংহাসনের জন্য তাড়না দেওয়া হয়েছে। সে বারবার প্রুফ করার ট্রাই করেছে যে সেও গুরুত্বপূর্ণ, অ্যাটেনশন পাওয়ার জন্য বিভিন্ন নাটক করেছে, মানুষের সামনে নিজেকে প্রমাণ করা, নিজের শ্রেষ্ঠত্ব দেখানো এবং নিজের সে পাওয়ার দেখানো যাতে মানুষ সেটা অনুভব করে। বাট দ্য ট্রুথ ইজ গ্রেট পাওয়ার অ্যান্ড সুপেরিয়রিটি মূলত একাকিত্ব থেকেই জন্ম নেয়, যা লোকি শেষ পর্যন্ত পেয়েছে এবং এটাই ছিল লোকির নিয়তি। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আজ আমরা লোকিকে হিরো বানিয়ে দিলাম আর সে এর জন্য যোগ্য। তোমাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর আমাকেও একটু অ্যাটেনশন দাও। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রেখো। খুব খারাপ অবস্থা চলছে, জানি না কি হয়েছে, কোনো ভিউ আসছে না। আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছিলে ইনফোস্টেইনমেন্ট। কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ড।